হাই এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আমাদের ফুল লকডাউন পড়ে গেছে এখন, তাই তো? বাড়ি থেকে বেরিয়েও না, একটু সাবধানে থেকো। সর্দি কাশি অবশ্যই হলে এই সময় খুব বাড়বে গরম টরমের জন্য, ঠিক আছে? তো অবশ্যই তোমরা একটু প্রোটেকশন নেবে। সুস্থ থাকো, হ্যাঁ? তো আজকে আমাদের টপিক হচ্ছে ইউনিভার্সাল মোটর। তো ইউনিভার্সাল মোটর কি? তোমরা অনেকেই জানো যে ইউনিভার্সাল মোটর হচ্ছে একটা মোটর, যে মোটর হচ্ছে এসি আর ডিসি বোথ সাপ্লাই উপরে চলে। এসিতে দিলেও সে 220 ভোল্ট এসির জন্য যদি তৈরি হয়, তাহলে 220 ভোল্ট এসিতে দিলে পরে মোটরটা চলবে। আবার ডিসি 220 ভোল্ট ডিসির সঙ্গে কানেক্ট করলেও মোটরটা চলবে। সেম টর্ক, সেরকম স্পিড রিচ করবে মোটরটা। তো এমন মোটর, যে মোটরটা বোথ এসি আর ডিসি দুটো সোর্স থেকেই চলতে পারে, এমন মোটরকে আমরা কি বলি? ইউনিভার্সাল মোটর বলে থাকি। তোমরা যদি দেখে থাকো, তাহলে ডিসি মোটরগুলো ক্যাপাবল ছিল না যে এসিতে চলার জন্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে এসিতে কারেন্টের যে দিক পাল্টায় সেটা নয়। কারেন্টের দিক পাল্টালেও আমাদের ডিসি মোটরের যে প্রিন্সিপাল, সেখানে দেখবো যে ম্যাগনেটিক ফ্লাক্সের দিকও পাল্টে যাবে। সময় প্রথম হাফ সাইকেলে যেটা নর্থ পোল, সেটা সেকেন্ড হাফে সাউথ পোল হয়ে যাবে। সিমিলার ওয়েতে আর্মেচারের ভেতর দিয়ে যাওয়া কারেন্টের দিকও কি হয়ে যায়? পাল্টে যায়। ফলে দুটো প্যারামিটার একসঙ্গে পাল্টায়। সেটা হচ্ছে এসি সাপ্লাই দিলে পরে এসিতে প্রথম হাফে যেরকম হচ্ছে একটা পোল নর্থ থাকলে কারেন্টের ডাইরেকশন যেদিকে হয়, সেকেন্ড হাফে কি হয়? ওই পার্টিকুলার পোলটা সাউথ পোল হয়ে যায়। আর আর্মেচারের কারেন্টের ডাইরেকশনও অপোজিট হয়ে যায়। ফলে দুটো প্যারামিটার একসঙ্গে পাল্টায়। ফলে ডিসি মোটর সেম দিকে টর্ক ডেভেলপ করতে পারে। মানে এসির সঙ্গে কানেক্ট করলেও ডিসি মোটর চলা সম্ভব। কিন্তু আমরা ডিসি মোটরগুলোকে এসিতে চালাই না। তার কিছু রিজনেবল কারণ আছে। যেমন হচ্ছে, ওখানকার যে ইয়কটা থাকে সেটা হচ্ছে সলিড বানানো হয়। তো সলিড কোরের ভেতর দিয়ে যদি এসি ফ্লাক্স পাস করে, ডিসি মোটরকে এসির সঙ্গে কানেক্ট করে অবশ্যই পোলগুলো এসি তৈরি করবে, এসি ফ্লাক্স তৈরি করবে। তো তখন ইয়কের ভেতর দিয়ে ম্যাগনেটিক পাথটা কমপ্লিট হয়। আর্মেচার পোল থেকে আর্মেচার থেকে বেরিয়ে নেক্সট পোল, সেই পোল থেকে আবার ইয়কের ভেতর দিয়ে ম্যাগনেটটা ফ্লো করে, পাস করে। তো এই ক্ষেত্রে যখন এসি ফ্লাক্স ওই ইয়কের ভেতর দিয়ে পাস করবে, তখন কি হবে? সেখানে প্রচন্ড লস হবে, কারণ সলিড কোর, সেখানে এডি কারেন্ট লস হতে থাকবে, তাই তো? প্রচন্ড হিট জেনারেট করবে। সেকেন্ড হচ্ছে, কমিউটেটরে প্রচন্ড স্পার্ক তৈরি হতে থাকে, ঠিক আছে? আর কি হয়? আর হচ্ছে কয়েল গুলোকে এমন ভাবে তৈরি করা হয় যার ফলে কয়েলের ডিসির ক্ষেত্রে শুধুমাত্র তার রেজিস্ট্যান্সটা ম্যাটার করে, কিন্তু এটির সঙ্গে কানেক্ট করার সাথে সাথে কি হবে? তার ইম্পিডেন্সটাও তখন ম্যাটার করবে, কারণ কয়েলের ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটাও তখন অ্যাড হয়ে যাবে সার্কিটে, তাই না? তো এইরকম কিছু প্রবলেম থাকার জন্য আমরা কি করতে পারি না? আমরা কোনো ডিসি মোটরকে এসির সঙ্গে কানেক্ট করি না। কিন্তু একটু ভেবে দেখো, যদি এই সমস্ত প্রবলেমস গুলোকে আমরা ওভারকাম করে ফেলি, তাহলে যে কোনো ডিসি মোটরকে আমরা এসির সঙ্গে কানেক্ট করতেই পারবো এবং চালাতেও পারবো। যেরকম ইয়কটাকে যদি আমরা একসঙ্গে একটা ল্যামিনেটেড ইয়ক বানাই, কমিউটেশন ওখানে স্পার্ক হলে পরে এয়ার গ্যাপকে খুব কমানো, আর হচ্ছে যদি আমরা হাই রেজিস্টিভ কার্বন ব্রাশ ব্যবহার করি, তাহলে এই দুটোকে অ্যাভয়েড করতে পারি। তাহলে স্পার্কলেস বা লেস স্পার্ক আলা আমরা কমিউটেশন করতে পারবো। থার্ড হচ্ছে, ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমরা ওয়াইন্ডিংটা সিম্পল যেরকম করছি সেটাই করব, কিন্তু ওয়্যারের ক্ষেত্রে ওয়্যারের গ্রেডটা একটু আলাদা ডিফারেন্ট করলে পরে আমরা এসি বা ডিসি বোথের জন্য ব্যবহার করতে পারি। তো এই কনসেপ্টের উপরে বেসড করেই আমরা কি করেছি, আমরা ডিসি সিরিজ মোটর, তোমরা জানো তো, যেখানে আর্মেচার আর ফিল্ড এই দুটো সিরিজে আছে, এমন মোটরকে আমরা মডিফাই করে তৈরি করেছি হচ্ছে ইউনিভার্সাল মোটর। তাহলে ইউনিভার্সাল মোটর আর ডিসি সিরিজ মোটর সেম, শুধু ডিসি সিরিজ মোটরকে কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে, যে ইমপ্রুভমেন্টের থ্রু সেটা এসির সঙ্গে কানেক্ট করা যায় আর সেটা এসিতে চালানো সম্ভব হয়। তো এইটা হচ্ছে ইউনিভার্সাল মোটর নাম রাখা হয়েছে। তাহলে কাজ করে কোন নীতির উপরে? সিমিলার টু, এটা ডিসি মোটরের নীতির উপরে কাজ করে। এবার জিজ্ঞেস করতে পারে যে ডিসি মোটর তাহলে নীতিটা কি? ডিসি মোটরের নীতিটা হচ্ছে যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মধ্যে কারেন্ট ক্যারি করা একটা কন্ডাক্টর আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কে তৈরি করে? পোল। তো ডিসি মোটরের ক্ষেত্রে পোল গুলো ম্যাগনেট তৈরি করেছে তার মাঝখানে, আর সেই মাঝখানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কি না? আর্মেচারের ভেতরে থাকা কন্ডাক্টর গুলো, তারা কারেন্টকে ক্যারি করছে।
এই ক্ষেত্রে সেই কারেন্ট ক্যারি কন্ডাক্টরের উপরে ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট ক্যারি করা কন্ডাক্টর এই দুটোর মধ্যে একটা রিয়াকশন হবে, হয়ে কি হয় কন্ডাক্টরের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, ঠিক আছে। এবং সেই ফোর্সটা ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুলস এর থ্রু আমরা জানতে পারি, বাম হস্ত নিয়মের সাহায্যে সেটা জানতে পারি। সেখানে বুড়ো আঙুল যেটা থাকবে সেটা নির্দেশ করবে যে ফোর্সটা কোন দিকে তৈরি হচ্ছে। যখন কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা যখন পোলের সবচেয়ে কাছে থাকে তখন সবচেয়ে বেশি ফোর্স তৈরি হবে, আর যে কন্ডাক্টর গুলো পোল থেকে অনেক দূরে সেখানে লেস ফোর্স তৈরি হয়। আর যে কন্ডাক্টর গুলো হচ্ছে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসে বা জিওম্যাগনেটিক মানে জিওগ্রাফি অনুসারে বা তার কনস্ট্রাকশন গতভাবে যে ম্যাগনেটিক অ্যাক্সিস জিওমেট্রিক নিউট্রাল অ্যাক্সিসে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয় তারা টর্ক তৈরি করে না, তাই তো। এইভাবে ডিসি মোটর কাজ করে। সিমিলার ওয়েতে ইউনিভার্সাল মোটরও কিন্তু কাজ করে। তো ইউনিভার্সাল মোটর তোমরা যদি পেজ নাম্বার জানতে চাও তাহলে পেজ নাম্বার 197 এ আছে তোমাদের বইয়ে। এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট মোটর, কারণ এই মোটরে হেভিলি ইউজড আছে, আমরা বহু রকম পারপাসে মোটরটাকে ব্যবহার করে থাকি। তো আমরা এতক্ষণ আলোচনা থেকে এটুকু সিদ্ধান্ত করতেই পারি যে ইউনিভার্সাল মোটরটাকে আমরা বলতেই পারি যে এটা হচ্ছে একটা ডিসি সিরিজ মোটর, যার ক্ষেত্রে যদি বড় সাইজের হয় সেই ক্ষেত্রে কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইন্টারপোল একটা অ্যারেঞ্জমেন্ট এর ভেতরে আছে। আচ্ছা, ওই যে যখন বললাম না স্পার্ক হতে থাকে সেক্ষেত্রে হাইলি রেজিস্টিভ কার্বন ব্যাস যেরকম ব্যবহার করা দরকার, এয়ার গ্যাপ কমানো। থার্ড হচ্ছে সেখানে কম্পেনসেটিং ওয়াইন্ডিং। কম্পেনসেটিং ওয়াইন্ডিং সম্পর্কে তোমরা একটু জেনে এসেছো যে পার্টিকুলারলি সেই ক্রস ম্যাগনেটাইজিং এফেক্টটাকে কমানোর জন্য একটা কম্পেনসেটিং ওয়াইন্ডিং আমরা তৈরি করি, যেটা কমানো হেল্প করে, ঠিক আছে। তো ইউনিভার্সাল মোটরের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি হয়ে ওঠে যদি সেটা সাফিসিয়েন্ট বড় সাইজের হয়। ওকে, আচ্ছা। তো নর্মালি এটা এসি তেও চলতে সম্ভব, সেটা হচ্ছে 50 হার্টজের এসি বা তাতে খুব বেশি না, আপ টু 60 হার্টজ পর্যন্ত আমরা কি করি এই মোটরগুলো কিন্তু ব্যবহার করে থাকি। আমাদের দেশে যে মোটরগুলো ডিজাইন করা হবে ম্যানুফ্যাকচার করা হবে সেগুলো 50 হার্টজ এসির জন্য, আর আমেরিকা বা অন্যান্য কিছু দেশে সেটা 60 হার্টজের জন্য। এর থেকে বিয়ন্ড বেশি রেঞ্জের জন্য কিন্তু ফ্রিকোয়েন্সির এসিতে ব্যবহার করার জন্য তৈরি করা হয় না। এখানে দেখো ফিগার 1 এ তোমাদের হচ্ছে একটা মাল্টি লাইন রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, একটা স্কিমেটিক দেখানো হয়েছে যে আমরা ইউনিভার্সাল মোটরকে কিভাবে দেখাই। এই ক্ষেত্রে দেখো প্রথম ছবিতে একটা মোটর বোঝানো হয়েছে সিঙ্গেল ফেজ। ইউনিভার্সাল মোটর 3 ফেজ হয় না, সিঙ্গেল ফেজই হয়, কারণ এটা ডিসি সিরিজ মোটর। আমরা জানি আলটিমেট ফিল্ড আর আর্মেচার আছে, এই দুটোকে কানেক্ট করার পরে ফাইনালি দুটো মাথায় বেরোয় আমাদের কাছে, তাই না, আর্মেচার আর একটা ফিল্ড কয়েল। সো পাশের ছবিটা দেখো, সে মনে করে এটা হচ্ছে আর্মেচার গোল সার্কেলটা, আর নেক্সট তার পাশে একটা ফিল্ড ওয়াইন্ডিং দেখানো হয়েছে, এই দুটো সিরিজে কানেক্ট করা আছে, ঠিক আছে। যে ফাইনালি দুটো টার্মিনালি বেরোয়, তো এটা 3 ফেজ কোনোভাবেই হতে পারে না, তো এটা সিঙ্গেল ফেজ হয়ে থাকে। তো ইউনিভার্সাল মোটরের কিছু পার্ট যদি দেখো তাহলে দেখে নাও যে সেম কনস্ট্রাকশন হচ্ছে ডিসি মোটরের মতন, ডিসি সিরিজ মোটরের মতন। ওই জন্য বহু ক্ষেত্রে একে এসি সিরিজ মোটরও বলা হয়ে থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা কি একটা ডিসি মোটরের কনস্ট্রাকশন, কিছু মডিফিকেশন আছে। যেরকম হচ্ছে এই দেখো একবারে ছোট সাইজের মোটরের ক্ষেত্রে স্ট্যাম্পিংটা তৈরি করা হয়েছে, যেখানে এখানে একটা পোল তৈরি হয়েছে আর সাইডের এই অংশটা পুরো ইয়কের কাজ করছে। তাহলে এই পোল আর ইয়ক ল্যামিনেটের একবারে তৈরি করা হয়েছে, ল্যামিনেটেড পিস করে এরকম প্লেট গুলোকে পরপর বসিয়ে আমরা পোলটাকে তৈরি করেছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেরকম বেসমেন্ট আছে সেটা দেখতে পাচ্ছ। পোল কনস্ট্রাকশনটা কেমন টাইপের দেখতে হয়, পোলগুলো হচ্ছে স্যালিয়েন্ট পোল টাইপ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা সাইডে ক্রস সেকশনাল ভিউ দেখানো হয়েছে কাট করার পরে। এই এই পেছন দিকে এই টোটালটা হচ্ছে শ্যাফট, একটা কমন শ্যাফট আছে। শ্যাফটের এই ছবির সঙ্গে সিমিলারিটিস আছে, এটা 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 ফ্রন্ট থেকে দেখলে এটা সাইড থেকে ক্রস সেকশন দেখানো হয়েছে, সাইডে ক্রস সেকশন। তো এটা হচ্ছে কমিউটেটর, ডিসি মোটরে যেরকম থাকে ইউনিভার্সাল মোটরেও সেম একটা কমিউটেটর আছে। এখানে হচ্ছে আর্মেচারে ওয়াইন্ডিং করা আছে, আর্মেচারে করে, ঠিক আছে। শ্যাফট ওপর দিকে যেরকম পোল আছে, পোল আর ইয়কের অংশ একসঙ্গে আছে, আর তার গায়ে ওয়াইন্ডিং করা আছে, সিরিজ কয়েলটাকে ওয়াইন্ডিং করা আছে পোলের সাথে, ঠিক আছে। আর যদি কম্পেনসেটিং ওয়াইন্ডিং থাকে তাহলে সেটাও করা থাকবে। ওকে, তো এবার আমরা চলে আসি যে এই মোটরটা বলছি যে দ্য ইনক্রিজ স্পার্কিং
at brush position in AC operation is reduced by the following means. বলছি যে এই যে যদি এই মোটরটাকে এসিতে যখনই ব্যবহার করা তখনই প্রচন্ড পরিমাণ স্পার্ক হতে থাকে, তাই না? এখানে পাওয়ার ফ্যাক্টর একটা জিনিস আছে, তো সেই ক্ষেত্রে আর হচ্ছে এখানে এয়ার গ্যাপটা একটা ম্যাটার করে। খুব বড় মাপের এয়ার গ্যাপ হয়ে গেলে সেক্ষেত্রে স্পার্ক বৃদ্ধি পেয়ে যায়, আর্মেচার রিয়াকশনসটা হয়, সেখান থেকে স্পার্ক তৈরি হয়, তাই না? তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি কি করি, কি কি নেসেসারি স্টেপগুলো আমরা নিয়ে থাকি এই মোটরের ক্ষেত্রে? তো প্রোভাইডিং কম্পেনসেটিং ওয়াইন্ডিং টু নিউট্রালাইজ দ্য আর্মেচার এমএমএফ। আর্মেচারের ভিতরে যে ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হয় তাকে নিউট্রালাইজ করার জন্য কি করি? কম্পেনসেটিং ওয়াইন্ডিং ব্যবহার করি। These compensating windings are either short-circuited winding or winding connected in series with armature. আর্মেচারের সঙ্গে সিরিজে আছে কম্পেনসেটিং ওয়াইন্ডিং বা শর্ট সার্কিট একটা ওয়াইন্ডিং, এটা ডামি কয়েলের মতন ভাবে পড়ে থাকে। সো ওর জন্য এখানে দেখো তোমাদের ছবিতে ফিগার 1-এ একটা এক্সট্রা কয়েলের কানেকশন দেখানো হচ্ছে, সেক্ষেত্রে এটা কম্পেনসেটিং ওয়াইন্ডিং কানেকশনকেই দেখানো হচ্ছে। আচ্ছা, প্রোভাইডিং কমিউটেটিং ইন্টারপোল। যদি খুব বড় সাইজের মোটর হয়ে ওঠে তাহলে আমরা ইন্টারপোল যে জিনিসটা জানি সেই কনসেপ্টে ইন্টারপোল তৈরি করতে হয়। ইন দ্য স্টেটারে তৈরি করতে হয়, 90 ডিগ্রি ডিফারেন্সে থাকে মেন পোলের থেকে, অ্যান্ড কানেক্টিং দ্য ইন্টারপোল ওয়াইন্ডিং ইন সিরিজ উইথ দ্য আর্মেচার ওয়াইন্ডিং। এগেইন ইন্টারপোল, তারপর হচ্ছে নর্মাল পোল মানে ফিল্ড ওয়াইন্ডিং আর আর্মেচার ওয়াইন্ডিং এরা পরস্পর সবাই সিরিজে থাকে, মানে সবার ভেতর দিয়ে সেম কারেন্টই ফ্লো হয়। ইন্টারপোল আছে। থার্ড হতে পারে যে প্রোভাইডিং হাই কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স ব্রাশ। তাহলে আমরা কি করি? কার্বন ব্রাশ বা গ্রাফাইটের ব্রাশ হোক, যে ব্রাশগুলো ব্যবহার করি সেই ব্রাশগুলো কি করি? হাইলি একটু রেজিস্টিভ, মানে নর্মাল ডিসি মোটরের ক্ষেত্রে যে কার্বন ব্রাশ ব্যবহার করি বা ব্রাশ ব্যবহার করি তার থেকে একটু বেশি রেজিস্ট্যান্স ওয়ালা ব্রাশ ব্যবহার করতে পারি, তো রিডিউস দ্য স্পার্কিং অ্যাট দ্য ব্রাশ পজিশনে স্পার্কিংটাকে অ্যাভয়েড করার জন্য। এখানে একটা টেবিলের আকারে দেখানো হয়েছে দুটো মোটরের চরিত্রটা, বৈশিষ্ট্যটাকে, যে ইউনিভার্সাল মোটর আর ডিসি সিরিজ মোটরের মধ্যে যে বেসিক পার্থক্যটা আছে সেটা হচ্ছে যে ইউনিভার্সাল মোটর ক্যান রান অ্যাট এসি অ্যান্ড ডিসি সাপ্লাই। আমরা দেখতেই পাচ্ছি যে এটা এসি ডিসি বোথ ক্ষেত্রে কি করে চলে, কিন্তু ডিসি সিরিজ মোটর ক্যান রান স্মুথলি অন ডিসি সাপ্লাই একমাত্র ভালোভাবে চলে। However, when connected to AC supply, it's produced heavy spark at the brush position and become hot due to armature reactions and rough commutations. তাহলে প্রচন্ড গরম হয়ে ওঠে। এর আরেকটা কারণ আছে, ইয়কের ভেতর দিয়ে ইয়কটা সলিড হয়, সেখান দিয়ে যখন এসি ফ্লাক্স যায় তখন ইয়কের ভেতরে প্রচন্ড পরিমাণ কি হয়? এডি কারেন্ট ফ্লো করা শুরু করে, এডি কারেন্ট থেকে হিট জেনারেট করে, ফলে ইয়কটা প্রচন্ড গরম হয়ে যায়, আর্মেচার নিজে গরম হয়ে ওঠে, কার্বনটা মানে কমিউটেটর সেগমেন্ট সব গরম হয়ে যায় প্রচন্ড মাত্রায়, তার স্পার্ক তৈরি করে। তো এই হচ্ছে ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে প্রবলেম। সেকেন্ড, কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইজ মাস্ট ফর লার্জ মেশিন। তোমাদের বলছিলাম না যে বারবার যে কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর প্রয়োজন বড় মেশিন হয়ে গেলে ইউনিভার্সাল মোটরের ক্ষেত্রে, কিন্তু এটা ডিসি মোটরের ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রয়োজন না। সেটাই বলছে ডাজ নট রিকোয়ার্ড কম্পেনসেটিং ওয়াইন্ডিং। এটা বলছে মানে নর্মাল কন্ডিশনে এই কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর কিন্তু প্রয়োজন নেই ডিসি সিরিজ মোটরে। বাট ডিসি সিরিজ মোটরের ভেতরে যে কম্পেনসেটিং ওয়াইন্ডিং থাকে না তা নয়, থাকে, কিন্তু ইন জেনারেল এটা প্রয়োজন পড়ে না। থার্ড নম্বর, ইন্টারপোল প্রোভাইডস ইন দ্য লার্জার মেশিন। তাহলে বলছে লার্জ মেশিন যদি হয় তাহলে সেখানে ইন্টারপোল থাকে, আর ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে ডাজ নট রিকোয়ার্ড ইন্টারপোল নরমালি, এগেন নরমালি ইন্টারপোলের প্রয়োজন পড়ে না। থার্ড হচ্ছে হাইলি রেজিস্ট্যান্স গ্রেড ব্রাশ আর নেসেসারি। তাহলে রেজিস্ট্যান্স বেশি এমন কার্বন ব্রাশ বা ব্রাশ ব্যবহার করতে হয়, আর নর্মাল গ্রেড ব্রাশ উইল বি সাফিসিয়েন্ট। তো সাফিসিয়েন্ট মানে হচ্ছে ডিসি সিরিজ মোটরের জন্য, ঠিক আছে। লাস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এয়ার গ্যাপ। এয়ার গ্যাপ মানে পোল আর আর্মেচার এর মাঝখানে যে ছোট্ট গ্যাপটা থাকে সেটা এখানে একটা এয়ার গ্যাপ তৈরি করে, তো সেই গ্যাপটা কেমন হওয়া দরকার? তো বলছি এয়ার গ্যাপ ইজ কেপ্ট টু দ্য মিনিমাম, মানে সবচেয়ে কম যতটা রাখা সম্ভব মেশিনিং এর থ্রু ততটা করব, এয়ার গ্যাপ যত কমাতে পারবো তত বেটার। আর ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে নর্মাল এয়ার গ্যাপ ইজ মেনটেন্ড, নর্মাল এয়ার গ্যাপেও কাজ চলে যায়, ঠিক আছে। তো অপারেশনটা কিচ্ছু না, এটা সিম্পল কি করে না, ডিসি মোটর যেভাবে কাজ করে সেভাবেই। এসিটা যখন সাপ্লাই দেওয়া হয় তখন ফিল্ডে যে কয়েল আছে সে ম্যাগনেট তৈরি করে, আর আর্মেচারের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করে, তো আর্মেচার তখন সাবজেক্ট হয়ে যায় যে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয়ে ওঠে, ফলে আর্মেচারের ভেতরে টর্ক ডেভেলপ করে। ওকে,
তো এই নীতির উপরেই কাজ করে, এটা এসিডিসি বোথ সাপ্লাইয়ের উপরে কাজ করে। এখানে দেখো একটা বলছে ইন এসি অপারেশন বোথ ফিল্ড অ্যান্ড আর্মেচার কারেন্ট চেঞ্জ দেয়ার পোলারিটিস। তাহলে এসিতে লাগালে তুমি বলবে যে স্যার এসি তো একসঙ্গে দিক পরিবর্তন করতে থাকে সময়ের সাথে, ডিসিতে তো সেটা হয় না। তো যদি বারে বারে দিক পরিবর্তন করতে থাকলে মোটরটা তাহলে একমুখে কি করে টর্ক ডেভেলপ করে। এর মেন কারণ হচ্ছে ফ্লেমিংস এর রুলস অনুসারে তুমি তোমার হাতটাকে নাও, এইবার দুটো প্যারামিটারকে একসঙ্গে চেঞ্জ করো, সেটা হচ্ছে ফিল্ড কারেন্ট, ফিল্ডের কারেন্টের দিক যেটা মানে ফিল্ড ফ্লাক্স যেদিকে দেখায় সেটা যদি তোমার সামনের দিকে থাকে তাহলে সেটা তোমার পেছন দিকে তোমার নিজের দিকে নিয়ে আসো। আর চেঞ্জ করবে হচ্ছে আর্মেচার কারেন্ট, আর্মেচার কারেন্ট যদি নিচের দিকে তোমার হাতটা ধরার ফলে যে নিচের দিকে থাকে তাহলে সেটাকে ওপর দিকে নিয়ে আসো। তাহলে দেখবে যে এগেন সেটা তোমার হচ্ছে তোমার ডান দিকে সেটা আঙুলটা ডাইরেকশন দিচ্ছে। প্রথম ক্ষেত্রে তোমার হাতটাকে স্ট্রেচ করে সামনের দিকে ধরলে পরে আমরা স্ট্রেটলি হাতটাকে রেখে যদি ফ্লেমিংস এর রুলসটাকে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে সামনের মুখে তোমাদের ফ্লাক্সটাকে দেখায়, নিচের দিকে কারেন্টে যাচ্ছে বলে দেখায়, আর মোটরের টর্কটা ডেভেলপ হচ্ছে তোমার ডান দিকে দেখাচ্ছে। এবার দুটো প্যারামিটার একসঙ্গে ঘুরিয়ে দাও, সেটা হচ্ছে হাতটাকে একদম বেন্ড করে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে আসো, তাহলে দেখবে কারেন্টটাও অপোজিটে ওপর দিকে যাচ্ছে বলে এখন দেখাচ্ছে, ফ্লাক্স তোমার নিজের দিকে আসছে বলে দেখাচ্ছে, তখন টর্কের ডাইরেকশনটা এগেন তোমার ডান দিকেই দেখাবে। তো একসঙ্গে দুটো জিনিসই চেঞ্জ হয়। কারেন্ট যখনই চেঞ্জ হয় তখন ম্যাগনেটিক পোলের ভেতর দিয়েও যেরকম কারেন্টের দিক পাল্টায় সেরকম আর্মেচারের ভেতর দিয়েও কারেন্টের দিক পাল্টায়, ফলে টর্ক কিন্তু সেই একই দিকে তৈরি করে, অ্যাট দ্য সেম টাইম রেজাল্টিং ইন দ্য ইউনিডাইরেকশনাল টর্ক, মানে একটা নির্দিষ্ট দিকে টর্ক তৈরি করে, ফলে মোটরটা কিন্তু এসিতে কানেক্ট করলেও সেম দিকেই চলতে থাকে। এবার এই মোটরটা একটু ক্যারেক্টারিস্টিক্স এর দিকে চলে আসি আমরা, যে এর চরিত্রগত বৈশিষ্ট্যটা কি। সেম এই চরিত্রটাই হবে ডিসি সিরিজ মোটরের যেরকম হয় ঠিক সেম চরিত্র এখানে ফলো করে, তাই না? তো সেই চরিত্রটা একটু বলে নিই আমরা, সেটা কেমন কি হবে। চরিত্রটা যেরকম হচ্ছে মিনিমাম লোড যখন বা যখন নো লোড তখন ম্যাক্সিমাম স্পিড অ্যাচিভ করবে, সবচেয়ে বেশি স্পিড হয়ে যাবে। বহু সিচুয়েশনে এটা অ্যাব্রাপ্টলি স্পিড এতটা হাই হয়ে যাবে যে সেটা ডেঞ্জারাস টু দ্য সিস্টেম বা মোটরের জন্য খুব ডেঞ্জারাস স্পিডও অ্যাচিভ করে নিতে পারে উইদাউট লোডে। বুঝতে পেরেছো? তাহলে এই ক্যারেক্টারিস্টিক ডিসি সিরিজ মোটরের মতন সেম, যে উইদাউট লোডে ভীষণ বেশি স্পিডে পৌঁছে যায়। আর সবচেয়ে স্পিড কখন কম হয়, যখন হচ্ছে ম্যাক্সিমাম লোড অ্যাপ্লাই করা হয় বা ফুল লোড যখন দেওয়া হয় তখন কি হয়, স্পিড সবচেয়ে কম। তাহলে লোডের ওপরে স্পিড নির্ভর করে। তার মানে এই মোটরের ক্ষেত্রে স্পিড কন্ট্রোল একটা ডিফিকাল্ট জিনিস, যদি লোড পাল্টে যেতে থাকে সময়ের সাথে সাথে তাহলে স্পিডও কিন্তু ডিফারেন্ট হতে থাকে। ওকে, আচ্ছা, এই মোটরের সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, যে শুরুর সময় এই মোটরটা অনেক বেশি কিন্তু টর্ক দিতে পারে, প্রায় 450 গুণ, মানে 450%, মানে 100% টর্ক নয় বা 200% নয়, মানে দ্বিগুণ নয়, 3 গুণ নয়, এবার 4.5 গুণ বেশি কি করতে পারে টর্ক কিন্তু স্টার্টিং এ দিতে পারে। কারণ যদি এর রোটারটা দাঁড়িয়ে যতক্ষণ থাকবে ততক্ষণ কি হয়, হিউজ কারেন্ট আর্মেচারের ভেতর দিয়ে ফ্লো করবে, কারণ আর্মেচারের ভেতরে ব্যাক ইএমএফ তৈরি হবে না, ফলে সেই হিউজ কারেন্টটা ফিল্ডের ভেতর দিয়েও যাবে, আরো স্ট্রঙ্গার ফিল্ড তৈরি করবে, ফলে ফিল্ড ফ্লাক্স বাড়বে, আর্মেচার কারেন্ট বাড়বে। ফিল্ড ফ্লাক্স আর আর্মেচার কারেন্টের উপরে টর্কের ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, তাই না? তো সেই ক্ষেত্রে হেভি হাই টর্ক কিন্তু মোটরটা তৈরি করতে পারে অ্যাট স্টার্টিং এ, ইভেন রানিং এর ক্ষেত্রেও যথেষ্ট ভালো টর্কই কিন্তু প্রোভাইড করে, তাই না? তো এটা আমরা দেখে নিই যে ক্যারেক্টারিস্টিক্সটা কি বলছে। দ্য স্পিড অফ এ ইউনিভার্সাল মোটর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লোড। দেখেছো, লোডের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, লোড বাড়লে স্পিড কমে, স্পিড বাড়লে লোড কমে। The speed reach a dangerous high value due to low flux at no load. No load এর সময় কি হয়, আর্মেচারের ভেতর দিয়ে বেশি কারেন্টও যায় না, অনেক বেশি স্পিড নেয়, ব্যাক ইএমএফ অনেক বেশি তৈরি হতে থাকে, স্বাভাবিকভাবে আর্মেচার কারেন্ট কমে যায়। আর্মেচার কারেন্ট কমে যাওয়া মানে ফিল্ড কারেন্ট কমে যাওয়া, ফিল্ড কারেন্ট কমে যাওয়া মানে উইক হয়ে যাওয়া ম্যাগনেটিক ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ড উইক হয়ে যাওয়া মানে স্পিড রিচ করা আরো বেশি হাই হয়ে যাওয়া, সেইভাবে একটা ডেঞ্জারাসলি হাই ভ্যালুতে কিন্তু চলে যেতে পারে। ইনফ্যাক্ট the no load speed is limited only by its own friction and windage losses. Only ওর ভেতরে যে বিয়ারিং এর ভেতরে যে ফ্রিকশন আর উইন্ডেজ আছে সেই কারণে যেটুকু বাধা সেটুকু শুধু পায়, আদারওয়াইজ কোনো বাধা থাকে না, ফলে অনেক বেশি স্পিড চলে যায়। As such, these motor are connected with permanent load
or gear train to avoid running at no load, thereby avoiding high speed. দেখো ওর জন্য বহু সিচুয়েশনে কি করা হয়, অ্যাপ্লিকেশনে এর সঙ্গে একটা শুরু থেকে একটা গিয়ার বক্সকে চাপিয়ে দেওয়া থাকে মোটরের সঙ্গে পার্মানেন্টলি, বা একটা গিয়ার ট্রেন কানেক্ট করে রাখা হয় বা একটা লোড লাগিয়ে রাখা হয়, যাতে কি হয় এটা যাতে হাই স্পিড না রিচ করে যেতে পারে, খুব বেশি হাই স্পিড। ওকে, তো এই মোটরের ক্ষেত্রে টিপিক্যালি একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখানো হয়েছে, যেটা স্পিডের সাথে সাথে দেখানো হয়েছে টর্কটা। দেখো টর্ক শুরুতে অনেক বেশি, প্রায় 450-500 টর্ক হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে ডিপ কার্ভটা দেখিয়েছি, সেক্ষেত্রে স্টার্টিং এ হেভি টর্ক দিচ্ছে, স্পিড 0, আস্তে আস্তে এই পাশে হচ্ছে স্পিড আছে, ওপর দিকে যত উঠছে তত স্পিড বেশি, আর এইদিকে হচ্ছে টর্কের পার্সেন্টেজ। তো সিমিলার ওয়েতে এটা 100% মতন টর্ক দিচ্ছে অন ফুল লোড বা তার থেকে বেশি লোডে স্পিডে চলে গেলেও, যখন স্পিড পায় অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্পিড এখানে শেষ হয়নি, কোন একটা স্পিডে গিয়েও দাঁড়িয়ে যায় না, অনেক ওপরের স্পিডে উঠতে পারে বলে গ্রাফটা এখানে সম্পূর্ণ দেখানো সম্ভব হয়নি। তো সেই ক্ষেত্রে কি হয়, কিন্তু ভালো একটা টর্ক কিন্তু তৈরি করছে। দেখো এই গ্রাফটাকে যদি সোজা যদি নেবে আসলে 100% এর থেকেও বেশি কিন্তু কি করছে, টর্ক ডেভেলপ করছে, তাই না? ওকে, এবার আমরা দেখি যে এই মোটরটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে। এই মোটরটা প্রচুর জায়গায় ব্যবহার করা, তোমাদের বাড়িতে হয়তো অনেকের কাছে আছে। যেমন ফুড মিক্সচার, মানে আমরা যে মিক্সার মেশিন বলি, তার ভিতরে মোটরটা আছে, প্রচন্ড হাই স্পিডে মিক্সার মেশিনের ব্লেডটা খোলে, ঠিক আছে, লোড করলে দেখবে কমে যায় স্পিডটা, তারপরে আবার আস্তে আস্তে যত মশলাটা যত ভাঙতে থাকে, টুকরো হতে থাকে, তত বেশি স্পিড বাড়তে থাকে। তো ওই ক্ষেত্রে ব্যবহার করি। বহু ক্ষেত্রে হচ্ছে আমরা সোয়িং মেশিন আছে কাটার জন্য, যে স থাকে না, সার্কুলার ব্লেড স, অনেক সময় এই জায়গায় ইউনিভার্সাল মোটর ব্যবহার করি। সেলাই মেশিন, সেলাই মেশিনের ক্ষেত্রে আমরা মানে ইউনিভার্সাল মোটর ব্যবহার করি। কেন ব্যবহার করি, তার কারণ হচ্ছে যে এর স্টার্টিং টর্কটা খুব ভালো। তো সেই ক্ষেত্রে সেলাই মেশিনে ইনিশিয়ালি যে টর্কটার প্রয়োজন, সেটা যে কোনো সাধারণ মোটর সম্ভব হয় না সার্টেন স্পিডে না গেলে। তাই সেই জায়গায় ইউনিভার্সাল মোটর বেটার টর্ক ডেলিভারি করতে পারে, তাই আমরা ইউনিভার্সাল মোটর ব্যবহার করি। নেক্সট হচ্ছে ড্রিল মেশিন। আমাদের বাড়িতে যে ড্রিল মেশিনগুলো ব্যবহার করি বা ড্রিল প্রেস গুলো ব্যবহার করি, সেখানে কিন্তু বহু ক্ষেত্রেই আমরা পোর্টেবল ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রিক ড্রিল মেশিনের ক্ষেত্রে আমরা কি করি, ইউনিভার্সাল মোটরকে ব্যবহার করি। তো এক্সিলেন্ট টপ স্পিড ক্যারেক্টারিস্টিক্স, হাই স্পিড র্যাক অ্যাচিভ করতে পারে, লোড করলে কমে যায়। তোমরা যখন ড্রিল করবে দেখবে, ড্রিল অপারেশনের সময় তোমরা দেখেছো শুরুতে প্রচন্ড স্পিড থাকে, যত ড্রিলটা দেয়ালের ভিতরে ঢুকতে থাকে বিট সমেত, তত স্পিড কমতে থাকে, বহু ক্ষেত্রে জাম হয়ে যায়, স্টিল মোটর বন্ধ হয় না, মোটর তাও ঘুরতে থাকে। কারণ কি, এক্সিলেন্ট ক্যারেক্টারিস্টিক ডিসি সিরিজ মোটর হেভি ওভারলোড সহ্য করতে পারে, তাই না, প্রচন্ড বেশি নিজেকে মেরে ফেলতে পারবে, কয়েল ওয়াইন্ডিং সব পুড়িয়ে ফেলতে পারবে, কিন্তু তবু স্টিল দাঁড়াতে চাইবে না এই মোটরটার ক্ষেত্রে, এমন একটা ঘটনা ঘটে। নেক্সট হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার, ফুড মিক্সচার, পোর্টেবল প্রচুর টাইপের ড্রিল মেশিন, ডোমেস্টিক সোয়িং মেশিন, সেলাই মেশিন। তো এইসব বহু অজস্র অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা এই ইউনিভার্সাল মোটরকে ব্যবহার করে থাকি। ওকে, তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলোতে তোমাদের কাছে প্রমাণ হয়েছে যে দেখো পোল আছে, আর্মেচার আছে, আর্মেচার কন্ডাক্টর, মাঝখানে কমিউটেটর আছে, কমিউটেটর কার্বন ব্রাশ, এগুলো সব মোস্ট অ্যারেঞ্জমেন্ট আছে, সিম্পল ডিসি সিরিজ মোটর। দেখো সবাইকে সিরিজে কানেক্ট করা হয়েছে, করে বেরিয়েছে ফাইনালি পজিটিভ নেগেটিভলি, বা এসির জন্য হলে ফেজ নিউট্রালের পয়েন্ট। এবার এই মোটরে হচ্ছে আমরা জেনে নেব যে কি করে ডাইরেকশনকে চেঞ্জ করতে পারি, কি করে মোটরের ডাইরেকশন চেঞ্জ করতে পারি। কিচ্ছু না, আইদার ফিল্ডের মাথাগুলো, ফিল্ডের এই যে পয়েন্টটা এখান থেকে বার করে A1 কার্বন ব্রাশে দিচ্ছিলাম, সেখানে না করে A2 কার্বন ব্রাশে কানেক্ট করলাম, আর A2 পয়েন্টটা A1। তার মানে আইদার ফিল্ডের পজিশন চেঞ্জ করতে পারি, বা ফিল্ড এক জায়গায় রেখে আমরা কি করতে পারি, A2টা উপর দিকে নিয়ে গিয়ে কানেক্ট করলাম, আর A1টা নিচের টার্মিনালের সাথে কানেক্ট করলাম, তার মানে আর্মেচারের কানেকশন চেঞ্জ করে। তাহলে আইদার ফিল্ড কানেকশন বা আর্মেচার কানেকশন, সেম টু ডিসি মোটর যেভাবে আমরা ডাইরেকশন চেঞ্জ করি, সেম ওয়েতে আমরা এই মোটরের ক্ষেত্রে কিন্তু ডাইরেকশন চেঞ্জ করতে পারবো। এখানে ফিল্ডের মধ্যে দিয়ে দেখো একই ডাইরেকশনে কারেন্ট ফ্লো হয়েছে, ফিল্ডের ক্ষেত্রে ম্যাগনেটিক কারেন্ট যেদিকে দেখাচ্ছে, এটা নর্থ পোল, এদিকে সাউথ পোল, প্রথম ক্ষেত্রে নর্থ পোল সাউথ পোল যেদিকে, সেকেন্ড ক্ষেত্রে নর্থ পোল সাউথ পোল সেই দিকে। কিন্তু আর্মেচার কারেন্ট প্রথম ক্ষেত্রে ওপর থেকে নিচের দিকে দেখানো হয়েছে, যে A1 কার্বন ব্রাশ থেকে A2 কার্বন ব্রাশের দিকে যাচ্ছে থ্রু এই ওয়াইন্ডিং গুলোর মধ্যে দিয়ে। কোনটা হচ্ছে এদিকের পোর্শনটা ডট কারেন্ট, আর এদিকের পোর্শনটা হচ্ছে ক্রস কারেন্ট, ঠিক আছে, নর্থ পোলের দিকে কারেন্ট গুলো ক্রস কারেন্ট, আর সাউথ পোলের দিকে কন্ডাক্টর গুলোতে ডট কারেন্ট, মানে ওই দিকে কারেন্ট গুলো বেরিয়ে আসছে। কিন্তু যখনই আমরা আর্মেচার কানেকশন চেঞ্জ করেছি, তখনই কি হয়েছে,
পোল তো সেম দিকে আছে, কিন্তু আর্মেচারের ক্ষেত্রে কারেন্ট কি হচ্ছে A2 থেকে A1 এর দিকে যাচ্ছে থ্রু এই কন্ডাক্টর গুলো ভেতর দিয়ে। তো যেগুলো নর্থ পোলের দিকে সেগুলো ডট কারেন্ট হয়ে যাচ্ছে, আর যেগুলো সাউথ পোলের দিকে সেগুলো ক্রস কারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই যে কোনো আর্মেচার কারেন্ট বা ফিল্ড কারেন্ট কোনো একটা প্যারামিটার যখন চেঞ্জ হয়ে যায় তখনই মোটর কিন্তু ডাইরেকশন চেঞ্জ করে। এবার আমরা নেক্সট দেখবো যে এই মোটরটার ক্ষেত্রে স্পিড কন্ট্রোল আমরা কিভাবে করতে পারি ইউনিভার্সাল মোটর। তো স্পিড কন্ট্রোলের মেথডের জন্য আমরা নিচে কিছু মেথড আছে সেগুলো ফলো করি, যেরকম হচ্ছে প্রথম হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স আর অ্যাপ্লাইড ভোল্টেজ কন্ট্রোল মেথড। তার মানে আমরা মোটরের সঙ্গে সিরিজে একটা রেজিস্ট্যান্স অ্যাড করলাম, নেসেসারি মাপের সিরিজ মোটর রেজিস্ট্যান্স, এর মানটা এখানে উল্লেখ করা নেই, কিন্তু কেমন হবে, এটা বড় সাইজের রেজিস্ট্যান্স হবে কিন্তু খুব কম ভ্যালু, যেখানে একটা সাফিসিয়েন্ট কারেন্ট যাওয়ার ফলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে সাপ্লাই লাইনে ভোল্টেজ 220 দেখা যাচ্ছে, সেই এখানে দেখা যাচ্ছে 40 ভোল্ট ড্রপ হয়ে গেল, তাহলে বাকি 180 ভোল্টে মোটরে অ্যাপ্লাই হলো, ফলে মোটরের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টটা কমে যাবে, মোটরের টর্কও তখন কমবে। সো সিমিলার ওয়েতে পার্টিকুলার লোডে কি হবে, স্পিডটা ফল করবে। তাহলে ভোল্টেজ কন্ট্রোল মেথডের থ্রু, তো এর জন্য আমরা ডেডিকেটেড ইলেকট্রনিক্স ব্যবহার করতে পারি। যদি এসসিআর বেস কোনো কন্ট্রোল বানাই, তো আছে ইউনিভার্সাল মোটরকে কন্ট্রোল করার জন্য এসসিআর বেস কন্ট্রোল আছে, যেখানে কারেন্টকে কন্ট্রোল করা হয় বা ভোল্টেজ অ্যাপ্লাইড ভোল্টেজকে রিডিউস করে দেওয়া হয় বা কম বেশি করা হয়, সেইভাবে আমরা স্পিড কন্ট্রোল বানাতে পারি। তো প্রথম হচ্ছে একটা রেজিস্ট্যান্সকে সিম্পল ইনসার্ট করে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি। সেকেন্ড, ট্যাপেড ফিল্ড মেথড। ফিল্ড ওয়াইন্ডিং যেটা আছে সেখানে ট্যাপ তৈরি করা। দেখো লো স্পিডের জন্য সবচেয়ে বেশি কয়েলটাকে নেওয়া হয়েছে, একটা সিরিজ ফিল্ড আছে, তার সঙ্গে এক্সট্রা কিছু ট্যাপ করা আছে। এটা ফার্স্ট ট্যাপ, সেকেন্ড ট্যাপ, থার্ড ট্যাপ। থার্ড ট্যাপ মানে যখন এই এই টোটাল কয়েলটা প্লাস হচ্ছে সিরিজ ফিল্ডের এই কয়েলটা টোটালটা যখন নেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, এটা লো স্পিডে ঘুরছে। তারপরে কিছুটা অংশ বাদ দিয়ে দিচ্ছি, কয়েলের এইটুকু অংশ বাদ দিয়ে মিডিল পজিশনে যখন লাইনটাকে কানেক্ট করছি, লাইন পজিশনটাই মিডিলে যাচ্ছে, তখন এই এই সাইডের অংশটুকু আর সিরিজ ফিল্ডের অংশটুকুই কানেক্ট থাকছে, তারাই ম্যাগনেট তৈরি করছে, ফলে এক্ষেত্রে স্পিড বৃদ্ধি পাচ্ছে, ফ্লাক্স কমে যাচ্ছে, উইক হচ্ছে বলে, ফিল্ডটা উইক হচ্ছে বলে স্পিড বৃদ্ধি পাচ্ছে। আর থার্ড নম্বর ক্ষেত্রে যখন লাইনটাকে হাই পজিশনে দিচ্ছি তখন এই পোর্শনের কয়েলটুকু বাদ হয়ে যাচ্ছে, শুধুমাত্র সিরিজের এইটুকু পোর্শনের কয়েল থেকে যাচ্ছে, ফলে আরো ফ্লাক্স রিডিউস হচ্ছে, স্পিড ম্যাক্সিমাম হচ্ছে। সো আমরা তিনটে স্টেজে বা চারটে স্টেজে বা দুটো স্টেজে আমরা কি করতে পারি, স্পিড কন্ট্রোল করতে পারি ট্যাপেড ফিল্ড মেথডের সাহায্যে। ওকে, আর থার্ড নম্বর হচ্ছে সেন্ট্রিফুগাল সুইচ মেথড। সেন্ট্রিফুগাল সুইচ মেথডটা কিছুই না, আমরা কি করেছি ছবিতে চলে আসি। ছবিতে দেখো যে আমরা একটা একটা লাইনের সঙ্গে সিম্পল এটা সিরিজ ফিল্ড আর্মেচার আছে, কিন্তু তার আগে এখানে একটা অ্যারেঞ্জমেন্ট বানিয়ে, যেটা কি এখানে একটা সেন্ট্রিফুগাল সুইচ আছে, একটা তার সঙ্গে প্যারালাল রেজিস্ট্যান্স আছে, তার সঙ্গে প্যারালালি একটা ক্যাপাসিটর আছে, স্মুথ ক্যাপাসিটর ফর দ্য স্মুথিং পারপাস। এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেন্ট্রিফুগাল সুইচ আর রেজিস্ট্যান্স। সেন্ট্রিফুগাল সুইচ আর রেজিস্ট্যান্স প্যারালালি আছে, ফলে যখন সুইচটা ক্লোজ আছে তখন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, ফলে মোটরটা সবচেয়ে বেশি স্পিডে চলছে। এইভাবে হতে হতে গিয়ে একটা সার্টেন স্পিডের পরে দেখা যাচ্ছে কি হচ্ছে, খুব বেশি স্পিড রিচ করে গেছে, তখন গিয়ে সেন্ট্রিফুগাল সুইচটা ওপেন হয়ে যাচ্ছে। দেখো সেন্ট্রিফুগাল সুইচের ডট 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 দিয়ে এটা আর্মেচারের সঙ্গে দেখানো হচ্ছে, মানে এই সেন্ট্রিফুগাল সুইচটা কি হয়, আর্মেচারের সঙ্গে কানেক্ট থাকে, ফলে আর্মেচার যত জোরে ঘুরছে এই সেন্ট্রিফুগাল সুইচ সেটাকে ডিটেক্ট করে। যদি একটা সার্টেন স্পিড চলে গেল তারপরে গিয়ে সেন্ট্রিফুগাল সুইচটা ওপেন হয়ে যাবে, তখন লাইনে কে কে থেকে যাবে, রেজিস্ট্যান্সটা থেকে যাবে আর ক্যাপাসিটর থাকবে, তাই তো? ফলে তখন কারেন্টটা কোথা দিয়ে পাস করবে, রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আর ক্যাপাসিটরের ভেতর দিয়ে, তাহলে এরা মিলে একটা বাধা তৈরি করবে, তো তখন মোটরটা আর ওর থেকে বেশি স্পিডে রিচ করতে পারবে না। যদি তার থেকে কম স্পিডে নেমে আসে তাহলে সেন্ট্রিফুগাল সুইচ এগেইন ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে গিয়ে আবার সাপ্লাই ফুল সাপ্লাই পেয়ে যাবে মোটরটা, যে তখন মোটর আবার স্পিড আপ করা শুরু করবে। ফলে ইন্টারনালি এটা একটা ব্যবস্থা করা যেতে পারে যেখানে গিয়ে একটা স্পিডকে লিমিট করার প্রয়োজন পড়তে পারে, যেখানে এর থেকে এক্সেসিভ স্পিডে যখন পাঠাতে চাইছি না তখন আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করতে পারি। ঠিক আছে, তো এই তিনটে পদ্ধতির থ্রু আমরা কি করতে পারি, আমার মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি। আর 4 নম্বর পদ্ধতি হচ্ছে ইলেকট্রনিক্স বেসড, যেটা তোমাদের আছে, তোমাদের এই তোমাদের সাবজেক্টের মধ্যেই আছে, যেখানে ইলেকট্রনিক্স কন্ট্রোল, ডেডিকেটেড ইলেকট্রনিক্স কন্ট্রোলের থ্রু আমরা ইউনিভার্সাল মোটরের বা যে কোনো মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি। তো আজকের টপিক এইটুকুই ছিল, ইউনিভার্সাল মোটর। তোমরা জানলে যে এটা হচ্ছে ডিসি সিরিজ মোটরই, বা যাকে এসি সিরিজ মোটরও বলে থাকা হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে এক্সেলেন্ট টর্ক ক্যারেক্টারিস্টিক্স, খুব হাই স্পিড অ্যাচিভ করা সম্ভব এই মোটরের থ্রু। ঠিক আছে, হেভি লোড ক্যাপাসিটি আছে, সিমিলার অ্যাজ টু ডিসি সিরিজ মোটরের মতন। তো ওভারঅল এইটুকুই ছিল আজকের টপিক। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে, কোনো রকম প্রবলেম হলে মেসেজ করবে, কমেন্ট করবে, আর সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে।
কমেন্টের ভেতরে। সো থ্যাংক ইউ, আজকে এইটুকু পর্যন্ত থাকলো তোমাদের ক্লাসটা।